ডিফাইড করেছেন, তারপরও রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, এখনও আছেন। পরিবর্তন কী হয়েছে আমি জানি না। মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন, কিন্তু আর্থিক অবস্থার কতখানি পরিবর্তন হয়েছে, রাজনীতিতে কী পেয়েছেন সেটিও কিন্তু আমার কাছে দৃশ্যমান বড় কিছু মনে হয়নি, কিন্তু মানুষের জন্য কথা বলে যাচ্ছেন। এখন যে প্রেক্ষাপটটি চলছে সেই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি 6টি সংস্কার কমিশন তাদের যে প্রতিবেদন সেটি প্রকাশ করেছে, সরকার তাদের ওয়েবসাইটে সেটি প্রকাশ করেছে আমরা দেখতে পেয়েছি। এবং গতকালকে আমাদের এই অনুষ্ঠানে যারা মনির হায়দার, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, যিনি এই বিষয়গুলিকে লিয়াজো করবেন রাজনৈতিক দলগুলোর সাথে, শক্তির সাথে, তিনি বলেছেন রোজার মধ্যে অথবা রোজার পরে এই বিষয়ে সিরিজ আলোচনা তারা করবেন, যেগুলি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সংস্কার কমিশনের যে বিভিন্ন প্রতিবেদনগুলো, সুপারিশগুলো। কিন্তু এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচন। তারা বলতে চাচ্ছেন যে জাতীয় নির্বাচন দ্রুত যদি দেওয়া না হয় তাহলে ফ্যাসিবাদ আবার হয়তো মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জামায়াতে ইসলাম কিন্তু তারা বলছে যে না, তারা কিছুটা সংস্কার চায়। একই সাথে তারা জাতীয় নির্বাচনের পূর্বে তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে। আবার আমরা গতকালকেই দেখেছি এপিতে এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম, নতুন যে পার্টিটি হয়েছে তরুণদের যে পার্টি, সে পার্টির প্রধান জনাব নাহিদ ইসলাম আহ্বায়ক, তিনি যেটা বলেছেন বর্তমান যে প্রেক্ষাপট চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব কিছু মিলিয়ে যে এই বছরের মধ্যে নির্বাচন করা বা অল্প সময়ের মধ্যে নির্বাচন করা হয়তো বা চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে। তো সে অবস্থায় আগামীর রাজনীতিটাকে আপনি কীভাবে দেখেন, যে ঐক্যমতের কথা যেটা বলা হচ্ছে সেটি কতখানি ফলপ্রসূ হবে এবং রাজনীতির অবস্থানটাকে বর্তমান প্রেক্ষাপট আপনি কীভাবে বিবেচনা করছেন? ধন্যবাদ। মানুষ অতীতকে পিছনে ফেলে সামনে এগোতে চায়, সেই ক্ষেত্রে বর্তমান কখনো কখনো তাদের সামনে দুঃসহ হয়ে ওঠে। তখন মানুষ দুটো জিনিস ভাবে, অতীত থেকে কতটুকু এগোলাম আর ভবিষ্যতের পথে আবার কীভাবে যেতে হবে। আমরাও সেরকম একটা সন্ধিক্ষণে আছি। আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একটা অতীতকে ফেলে এসেছি, কিন্তু যে বর্তমানে আমরা আছি সেই বর্তমানে কিন্তু স্বস্তিতে নাই। মানুষ স্বপ্ন দেখে আরও বড় স্বপ্ন পূরণ করার আশায়, কিন্তু কখনো কখনো মনে হয় তার স্বপ্নের পথে পথে নতুন নতুন বাধা তৈরি হচ্ছে কিনা। আমাদের বাংলাদেশের এই ভূখণ্ডটা, মানে এই ভারত উপমহাদেশের এই ভূখণ্ডটাই, সেটা ব্রিটিশ বিরোধী আন্দোলন হোক, সেটা পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার আন্দোলন হোক, এই অঞ্চলটা সবসময় অগ্নিগর্ভ ছিল। কিংবা অতীতেও যদি তাকাই, দিল্লির সম্রাটের বিরুদ্ধে তো এই ভূখণ্ড থেকে বারবার প্রতিরোধ গড়ে উঠেছে। এবং এইটুকু একটা ভূখণ্ডে দেখুন 3টা গণঅভ্যুত্থান হয়েছে, 69-এর গণঅভ্যুত্থান, 90-এর গণঅভ্যুত্থান, 24-এর গণঅভ্যুত্থান। প্রতিবাদের শক্তি, প্রতিরোধের শক্তি, যেটা সমস্ত রাষ্ট্রীয় শক্তিকে মোকাবেলা করার ক্ষমতা রাখে, এটা হচ্ছে আমাদের পটেনশিয়ালিটি। কিন্তু সাথে সাথে আমরা দেখি বারবার মানুষ কিন্তু বিজয় অর্জন করে আবার কেন হতাশায় নিমজ্জিত হয়। কখনো কখনো মনে হচ্ছে যে স্বপ্নের জন্য লড়াই করেছি সেই স্বপ্ন কি আরও দূরে সরে যাচ্ছে। এবারও আপনি যেটা বললেন আগামীর রাজনীতিটা কী হবে, আগামীর রাজনীতিটা আমরা ডিসাইড করেছি 71 সালে ডিসাইড করেছিলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই কথা বলে। 24-এ গণঅভ্যুত্থান করলাম বৈষম্য বিরোধী আন্দোলন করে। তাহলে একদিকে সাম্যের আকুতি, আরেকদিকে বৈষম্যের বিরুদ্ধে ঘৃণা, এই দুটোই তো আমাদের ডিসাইড করে দিয়েছে আমাদের আগামীটা কোন দিকে যাবে। আগামীটা যাবে বৈষম্যের বিরুদ্ধে লড়াই, আগামীটা হবে মানুষের উপর দমন পীড়নের বিরুদ্ধে লড়াই। একটা জিনিস ছোট্ট খেয়াল করে দেখুন, আমরা কয়েকটা স্ট্যাটিস্টিক্সে যদি দেখি, প্রতি বছর দেশ থেকে যে পরিমাণ টাকাটা পাচার হয়েছে, ভাবুন তো একটা সরকার যদি দেশে এরকম থাকতো যে টাকাটা পাচার হতে দেবে না। 73,000 কোটি টাকা প্রতি বছর পাচার হয়েছে। এই পাচার যদি হতে দেবে না দিত তাহলে এই টাকাটা কি কাজে লাগতো? আমরা এখান থেকে 15,000 কোটি টাকা শিক্ষায় বরাদ্দ করলে, প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত এখন যে বরাদ্দ হয় তার সঙ্গে আর 15,000 কোটি টাকা বরাদ্দ করলে আমরা ফ্রি এডুকেশন দিতে পারতাম। আমরা বাংলাদেশের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আর 15,000 কোটি টাকা বরাদ্দ করলে, আমরা 32,000 কোটি টাকা বরাদ্দ করি, তার সঙ্গে আর 15,000 কোটি টাকা বরাদ্দ করলে প্রত্যেকের জন্য আমরা ওষুধ বিনামূল্যে দিতে পারতাম। আমরা যুবকদের কর্মসংস্থানের জন্য নানা ধরনের হাব তৈরি করতে পারতাম। আমরা $4.5 বিলিয়ন আমরা 3 বছরের জন্য কত মানে কঠিন শর্তে IMF-এর কাছ থেকে ঋণ নিয়েছি। $3.5 বিলিয়ন মানে কত? $4.5 বিলিয়ন মানে কত? 1 বিলিয়ন যদি 12,000 হয় তাহলে 50,000 কোটি টাকা। এক বছর আমরা 72,000 কোটি টাকা পাচার করে দিয়েছি। আর এই ঋণ নেওয়ার কারণে, 50,000 কোটি টাকা ঋণ নেওয়ার কারণে 3.5 বছরে পাবো, তার জন্য আমার বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে, গ্যাসের দাম বাড়াতে হচ্ছে, আমাদের ইউটিলিটি সমস্ত খরচ বাড়াতে হচ্ছে। ফলে এইটাও যদি একটু শিক্ষা নেই, আমি ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে থাকলাম, আমরা দমন পীড়নের বিরুদ্ধে থাকলাম,
কিন্তু যদি দুর্নীতিটা বন্ধ করার মতো একটা রাজনৈতিক ব্যবস্থা আমরা তৈরি করতে পারি, এদেশের মানুষ ওই কৃষক 2 টাকায় ফুলকপি বিক্রি করে হতাশায় চোখ মুছবে না, আর ঢাকা শহরের কপালের ঘাম মুছতে মুছতে 80 টাকায় কেউ আলু কিনবে না। এখন দেখুন আলু বিক্রি করছে কৃষক 11 টাকা কেজিতে। এই কয়দিন পরে আলু হিমাগারে উঠে যাবে, কয়দিন পরে আবার আমরা আলু কিন্তু 80 টাকায় কিনবো। এই যে বাজার কারসাজি, এটার হাত থেকে কি জনগণকে মুক্তি দেবো না? আগামীর রাজনীতিটা হবে আমাদের 22 লক্ষ যে কর্মপ্রত্যাশী যুবকরা আসে তাদের কাজের ব্যবস্থাটা হবে কিনা। আগামীর রাজনীতি হবে আমাদের নারীদের মধ্যে যে বিপুল অংশ এখন কাজে আসছে, আমাদের ওয়ার্ক ফোর্সের এখন ধরি 36% যদি নারী ধরি, এটা তো 50% বেশি হওয়ার কথা। সেই নারীদের কাজের ক্ষেত্রে আমরা একটা ব্যবস্থা করবো, একটা সম্মানজনক মর্যাদাপূর্ণ জীবনের দিকে আমরা যেতে পারি। আমরা শ্রমিকদের মজুরিটা এমন নির্ধারণ করব যাতে মজুরি পেয়ে কেউ দরিদ্র না থাকে। আমরা একটা পভার্টি লাইন ঠিক করেছি, পভার্টি লাইন যত, আমাদের মজুরদের মজুরি পভার্টি লাইনেরও নিচে, তাহলে দে আর দ্য ওয়ার্কিং পুয়ার, মানে কাজ করে গরিব গরিব থাকছে, অথচ আমাদের মাথা পিছু আয় বাড়ছে। আমাদের এই যে আমাদের পিছনে যারা আমাদের এই ছবিটা দেশের মানুষকে দেখাবেন, তাদেরকে কত বেতন দিতে পারে এই কর্তৃপক্ষ? ভাবুন দেখি মাথা পিছু আয়টা কত হয়। সরকারের হিসাব অনুযায়ী হিসেব করলে মাথা পিছু আয় প্রত্যেকটা ব্যক্তির মাথা পিছু একদম, যে শিশু কালকে জন্মগ্রহণ করবে অথবা আগামীকাল যে বৃদ্ধ মারা যাবেন, প্রত্যেকে তো 26,000 টাকা করে মাসিক ইনকাম হওয়ার কথা। আমাদের যে যুবক সারা মাস কাজ করে 26,000 টাকা পায় কয়জন? তাহলে এই টাকাটা নিশ্চয়ই কারো না কারো পকেটে যায়। তাহলে এই বৈষম্যটার বিরুদ্ধে আমরা যে স্বপ্নটা দেখেছি, আমরা যে লড়াইটা করেছি, আগামীর বাংলাদেশ সেই স্বপ্ন পূরণের বাংলাদেশ যেন হয়। এটা যদি বলে আগামীর বাংলাদেশ, সেটা করতে গেলে রাজনীতিটা কি করতে হবে সেটা নিয়ে আমি পরের কথা বলবো। নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে যে বিষয়টি বুঝতে পারলাম যে বৈষম্যহীনতা, আমি একটা কথা খুব ভালোভাবে আপনার রপ্ত করলাম। আমি বিনা চিকিৎসা মারা গিয়েছেন, তারপর তিনি হার্ট অ্যাটাক করলেন, মারা গেলেন, সে অনেক ইতিহাস। তো আজকে এই অনুষ্ঠানে আমরা নিশ্চয়ই আগামী রাজনীতির কথা শুনবো। আমার রতন ভাই যেটি সাম্যের আকুতির কথা বলেন সে কথা শুনবো, কিন্তু আজকে কি একটু আপনি আপনার বাবার একটু স্মৃতিচারণ করতে পারবেন কি, যে আপনার বাবার কি হয়েছিল, জেল খেটেছিল, এই ফ্যাসিস্ট সরকারের কথা বলছিল, যদি একটু আপনি দর্শকদের জন্য একটু বলেন। ধন্যবাদ কিরণ ভাই। প্রথমে আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার কাপাসিয়াবাসীকে শুভেচ্ছা জানাতে চাই। আমি নিজেকে সম্মানিত বোধ করছি, কারণ আমি যার সাথে আজকে আমি এসেছি আজকের এই টকশোতে, এই 90-এর দশকে ছাত্র আন্দোলনের একদম সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন বাসদের সহ সম্পাদক জনাব রতন সাহেব। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার জন্য আসলে আমার বাবার স্মৃতিচারণ করা এখন আমি একটু কষ্টদায়ক, কেননা আমি এত কাছে থেকে আমার বাবাকে দেখেছি গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে কী পরিমাণ নির্যাতনের শিকার উনি হয়েছেন। বিশেষ করে আপনাদের মনে আছে যে 1/11-এর পরে যখন নাকি বিএনপি ছিন্ন ভিন্ন অবস্থা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কারাগারে, এবং যেটা তৎকালীন যেই সরকার তারা সেটাকে ভালোভাবে নেয়নি, এবং পরবর্তীতে তাকে বিভিন্ন মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা হয়। 2008-এর নির্বাচনের পরে আওয়ামী লীগ সরকার আসার পরে এই নিপীড়নের মাত্রা যেন আরও বেড়ে গেল, যেটা আপনি বলুন 2016-তে উনি হঠাৎ করে আমাদেরকে ছেড়ে উনি চলে গেলেন। তো উনি যতদিন সুস্থ ছিলেন, বেঁচে ছিলেন, বিশেষ করে শেষের দিকে ওনার একটা আশা, বারবার একটা কথা বলতেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত একটা বাংলাদেশ উনি দেখতে চাচ্ছিলেন। এবং উনি অসুস্থ হওয়ার শেষ দিনটি পর্যন্ত কিন্তু উনি সে জন্যই সংগ্রাম করে গেছেন। যেদিন উনি গুরুতর হার্ট অ্যাটাক করলেন সেদিন সকালে উনি একটা মিথ্যা মামলায় হাজিরা দেওয়ার জন্য উনি যাচ্ছিলেন কোর্টে। সিভিয়ার হার্ট অ্যাটাক, সিএমএইচে নিয়ে যাওয়া হলো এবং তারপরে তো পরবর্তীতে বাইরে নিয়ে গেলাম। মানে সেদিন মামলার হাজিরা ছিল, এই জন্য একটা মিথ্যা মামলার হাজিরা ছিল। আজকের দিনে আমার মরহুম পিতা উনি যদি বেঁচে থাকতেন, আমার মনে হয়